হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দেখো, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যেটা তোমাদের নোটিফিকেশান বেরিয়েছে। তো তার ডিটেলস আমি এভরিথিং সব বলবো। আমি এর আগের একটা ভিডিও করে বলেছিলাম যে নেক্সট ভিডিওটা আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো এই যে ভিডিওটা এই যে ভিডিওটার টপিকগুলো আমি বলে দিই। আমি প্রথমে বলবো কতগুলো পোস্ট আছে, কী কী পোস্টের কী কী এক্স্যাক্ট কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, বেতন এবং বয়স, ঠিক আছে, প্রত্যেকটা পোস্ট এবং এক্সাম সিলেবাস। দেখো, অনেক ইউটিউব চ্যানেলে বলছে কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। আবার অনেকেই শুধু বলছে যে 85 নম্বর পরীক্ষা হবে, এই নম্বরে পরীক্ষা হবে। আরে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাস আছে। সবাইকার জন্যই বাংলা 25, অঙ্ক 25, ইংরেজি 25, জিকে 10 নম্বরের নয়, এটা বুঝতে হবে। যে কোনো কারো কিছু ভিডিও দেখে নেওয়া বা সেটা থেকে মিসগাইড হওয়া, এটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। এই ভিডিওটা কমপ্লিট দেখো, আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন আলাদা, তাই প্রত্যেকটা পোস্টের সিলেবাস কী কী এক্সাম প্যাটার্ন সেটাও কিন্তু আলাদা। সবাইকারই কিন্তু 25 নম্বরের বাংলা, 25 নম্বরের অঙ্ক, 25 নম্বরের ম্যাথ এরকম কিন্তু নয়। প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা এক্সাম সিলেবাস আছে, এক্সামের নাম্বারের বিভাজনটা প্রত্যেকটার আলাদা আলাদা, ঠিক আছে। তো সেটার ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। ক্লিয়ার? পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এটা দেখার পরে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের নিয়ে কোনো ডাউট থাকবে না। এই পিপিটিটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, তোমাদের জন্যই বেসিক্যালি আমি মেন তৈরি করেছি। এবং অঙ্ক, ইংরেজি, বাংলা যাদের আছে সেখান থেকে কী কী সিলেবাস আছে, কী কী টপিক আছে, সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। তাই এই ভিডিওটা বড় হতে পারে, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। আমি সমস্ত কিছু ডিটেলস খুঁটিনাটি হাতে ধরে ধরে আলোচনা করেছি, বোঝা গেল? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 এক্সাম প্যাটার্ন অ্যান্ড কমপ্লিট সিলেবাস, এটা আমি তৈরি করেছি, ঠিক আছে। আমার সময়ের অভাবের জন্য আমি করতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম 2 দিন পরে দেবো, কিন্তু 2 দিন লেট হয়ে গেল, সেই জন্য সরি। দেখো, প্রথমেই বলি, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে। যদি না করতে পারো, আমি একটা পরের ভিডিওতে বলে দেবো কী করে রেজিস্ট্রেশন করবে। তো তোমরা কি এরকম ভিডিও চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রেজিস্ট্রেশনটা কী করে করতে হবে তার একটা ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে। এবারে দেখো, যে পোস্টগুলো আছে তার মধ্যে আছে পঞ্চায়েত কর্মী, ঠিক আছে। তো পঞ্চায়েত কর্মী যে পোস্টটা আছে, এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু 8 পাস। মানে তোমরা শুধুমাত্র 8 পাস করে থাকলেই এই পোস্টে আবেদন করতে পারবে। এর জন্য কোনো রকম কোনো কম্পিউটারের কোর্স করা লাগবে না, বোঝা গেছে? এবারে দেখো, এর যে বয়সটা বলে দিই। বয়সটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40। তাই আমি আর প্রত্যেকটা পোস্টকে আলাদা আলাদা করে 18 থেকে 40 লিখিনি, সময়টা বেরিয়ে যাবে, বেশি হয়ে যাবার জন্য, ঠিক আছে। এবারে হচ্ছে নম্বর বিভাজন। দেখো, পঞ্চায়েত কর্মী যে এক্সামটা মানে পোস্টটা আছে, তার জন্য পরীক্ষায় যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে ইংরেজি 10 নম্বর, বাংলা 13, গণিত 10, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউ 15, ঠিক আছে। এই সিলেবাস থাকবে, বোঝা গেছে? এবং তোমাদের যে বেতনটা হবে এই পোস্টে চাকরি করার জন্য 17,700 টাকা থেকে 43,600 টাকা, ঠিক আছে। এর মধ্যে তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। তো নেক্সট আসছে আমি নির্মাণ সহায়ক, ঠিক আছে। প্রত্যেকটা পোস্টের জন্য আমি আগেই বলে দিচ্ছি, একই কিন্তু সিলেবাস নয়, একই সিলেবাস কিন্তু হতে পারে না, ঠিক আছে। নির্মাণ সহায়কের জন্য যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং, মানে যেটা বিই বা বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আইটিআই অ্যাপ্লিকেবল নয়, বোঝা গেছে? এরপরে তোমাদের যে পরীক্ষা হবে তার সিলেবাস কী কী টপিক থেকে থাকবে দেখো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে থাকবে 65 নাম্বার, ইংরেজি থেকে থাকবে 13 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে থাকবে 7 নাম্বার, ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। বেতন হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে বেতন থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্রাম সহায়ক বা গ্রাম সহায়ক কর্মী, ঠিক আছে। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য। সমতুল্য মানে হচ্ছে তুমি যদি ওপেন থেকেও করে থাকো তুমি কিন্তু এলিজেবল, ঠিক আছে। এবং যা সিলেবাস থাকবে ইংরেজি 25 নাম্বার, বাংলা 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউ 15 এবং এর বেতন থাকবে 18,900 থেকে 74,500 টাকার মধ্যে, ঠিক আছে। এই অনেক ইউটিউবার কী করছিল, হ্যাঁ,
এই সিলেবাসটাই সবার ক্ষেত্রে লাগিয়ে দিচ্ছে যে সমস্ত পোস্টে ইংরেজি 25, বাংলা 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10। আরে ভাই, প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা যখন এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, তাহলে সেরকম আলাদা আলাদা সিলেবাসও থাকবে। এটা কমন সেন্স, ঠিক আছে? তাই এমন কিছু ভিডিও দেখো যেখানে মিসগাইড না হোক। নেক্সট হচ্ছে সেক্রেটারি বা গ্রাম সচিব কর্মী, ঠিক আছে? তো সেক্রেটারি বা গ্রাম সচিব কর্মীর যে রিক্রুটমেন্টের জন্য শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য শ্রেণী পাস করে থাকতে হবে এবং কোনো শিক্ষিত সংস্থা থেকে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। দেখো, আগের যে পোস্টগুলো সেখানে কিন্তু কোনো রকম কম্পিউটার কোর্স বলেনি, তাই ওখানে শুধুমাত্র তোমার এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক বা যে যোগ্যতাগুলো ছিল সেগুলো থাকলেই হবে। কিন্তু গ্রাম সচিব কর্মীর ক্ষেত্রে তোমাকে এইচএস পাস করা থাকতে হবে, সে রেগুলার থেকে হোক বা ওপেন থেকে হলেও তুমি কিন্তু গাচ্ছ। নেতাজি ওপেন, রবীন্দ্র ওপেন থেকে হলেও, যে কোনো ওপেন বিশ্ববিদ্যালয় থেকে হলেও তুমি কিন্তু গাচ্ছ, ঠিক আছে? এরপরে হচ্ছে তার সঙ্গে 6 মাসের একটা কম্পিউটার অপারেটিং কোর্স করা থাকতে হবে, মিনিমাম 6 মাস, তার বেশি করা তাহলে তোমারই ভালো। এরপরে হচ্ছে এরও সিলেবাস কিন্তু ওই আগেরটার মতোই সেম, কিন্তু লেভেলটা একটু কঠিন হয়ে যাবে আর কি। ইংরেজি 25, বাংলা 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউ 15 এবং বেতন হচ্ছে তোমাদের 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট আসছি তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা যেটাকে বলা হয় নির্বাহী সরকারি কর্মী, ঠিক আছে? তো যার জন্য যোগ্যতা লাগবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোনো শিক্ষিত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স পাস করতে হবে। বোঝা গেল? মানে এক্ষেত্রে বলে দিয়েছে তোমরা রেগুলার থেকে হোক বা ওপেন থেকে তোমরা যদি করে থাকো কোনো পেপার নেই অ্যাপ্লিকেবল, তবে তোমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, ঠিক আছে? ব্যাচেলার যেটা বলে ডিগ্রি, এবং তার সঙ্গে 1 বছরের কম্পিউটার কোর্স যেটা বলা হয় ডিপ্লোমা, ডিটা বা ডিপ্লোমা, সেটা কিন্তু করা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, 6 মাসের কিন্তু হলে হবে না। ক্লিয়ার? এবং যার জন্য এক্সাম প্যাটার্ন থাকবে ইংরেজি 25, বাংলা 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10, ইন্টারভিউ 15 এবং যার বেতন পাবে তোমরা 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যাবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের মেনলি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের যে সিলেবাস বা নাম্বার বিভাজন সেটা ছিল। প্রত্যেক পোস্টে কিন্তু এক নয়, এবং তোমাদের 1-2টো পোস্ট ছাড়া সমস্ত পোস্টে কম্পিউটার ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নেই তাদের চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা কী করে অ্যাপ্লাই করবো, তোমাদের জন্য অনেক অনেক পোস্ট রয়েছে। আর যাদের কম্পিউটার পোস্ট আছে তারাও চাইলে অন্য পোস্টে ছাড়তে পারে যেখানে কম্পিউটার নেই, আবার কম্পিউটার পোস্টও ছাড়তে পারে, সেটা তাদের চয়েস। ক্লিয়ার? নেক্সট আমি আসবো সাবজেক্টে, মানে সাবজেক্ট কী কী আছে এবং তার মধ্যে সিলেবাস কী। দেখো, বেশিরভাগ যে তোমাদের যে এক্সাম প্যাটার্নটা দিয়েছে সেখানে ইংরেজি 25, বেঙ্গলি 25, ম্যাথামেটিক্স 25, জিকে 10, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বরের একটা বিভাজন করেছে, ঠিক আছে? তো এই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে যে নাম্বারটা আলাদা হলো, সিলেবাস মানে সাবজেক্টগুলো একই আছে, ইংরেজি, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং তারপরে ইন্টারভিউ, ঠিক আছে? মানে কি, এই টপিকগুলো থেকে কোশ্চেনটা হয়তো আলাদা পড়বে, মানে লেভেলটা উঁচু করে দেবে। যেমন ধরো মাধ্যমিক পাসের জন্য যে এক্সামটা মানে পরীক্ষাটা হবে তার ইংরেজি লেভেল গ্র্যাজুয়েশন লেভেলের থেকে কম হবে। ক্লিয়ার? এরকমভাবে ওরা লেভেলটা বাড়িয়ে দেবে, কিন্তু সিলেবাসটা প্রায় একই থাকবে। ক্লিয়ার? এরপরে দেখো, এই হবে তোমাদের পরীক্ষা যে ইংরেজি 25, বেঙ্গলি 25, ম্যাথামেটিক্স থেকে বিশেষ করে অ্যারিথমেটিক, বাকি পোর্শন অতটা আসবে না। অ্যারিথমেটিক মানে যেটা পাটিগণিত সেখান থেকে 25, জিকে 10, ইন্টারভিউ 15 এবং টোটাল 100 নাম্বারে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? এরপরে আমি তোমাদেরকে বলছি ইংলিশ যে ভোকাবুলারি, ইংলিশ যে ইয়েটা রয়েছে, ইংলিশের কী কী সিলেবাস থাকবে। দেখো, ইংলিশের ক্ষেত্রে থাকবে বিরাট কিছু তোমাদের থাকবে না, বিরাট কিছু ভাস্ট ইউপিএসসি বা ডাব্লিউবিএসসি সিলেবাস থাকবে না। গ্রামার থাকবে ইনক্লুডিং টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশন, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমাদের যেটা পার্টস অফ স্পিচ সেটা কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে? যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, তার মধ্যে গ্রামারের মধ্যে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো থাকবে। কম্প্রিহেনশন থাকবে, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থাকবে, এটা সব ক্ষেত্রেই থাকে, ঠিক আছে? সেন্টেন্স কারেকশান থাকে, ঠিক আছে? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকবে এবং ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলা কিন্তু মেনলি থাকবে। এর বাইরে সেরকম কিছু ইংরেজি সিলেবাস থাকবে না। বোঝা গেল? নেক্সট আছে বেঙ্গলি। দেখো, বেঙ্গলিতে একটা কথা বলি, যে এই সিলেবাসটা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি, মানে আগের বারে যে এক্সামটা হয়েছিল। কিন্তু বাংলা যখন তোমরা পড়বে ডিটেলস এইভাবে সিলেবাস হয়েছে পড়ার দরকার নাই, বাংলা একটা সামান্য চটি একটা বই কিনলেই মোটামুটি সিলেবাস তৈরি হয়ে যাবে। বাংলা তোমরা মানে মাতৃভাষা, অতটা প্রবলেম হবে না। তার মধ্যে যেগুলো আছে বাংলার ঐতিহাসিক যুগ এবং তাদের ভাষাগত বৈশিষ্ট্য, বাংলা শব্দভাণ্ডার, বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ, গদ্যের বিকাশ, আধুনিক এবং পাক বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্য, বাংলা ভাষার বিভিন্ন পর্যায়কাল, বাংলা সাহিত্যের গদ্য, সাধু ও চলিত রূপ, নারী ও বাংলা সাহিত্য,
বাংলার উপভাষা ও তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য, ভাষা ও সাহিত্যের ইতিহাস, বানান সংশোধন, আধুনিক বাংলা ধ্বনিবিদ্যা, মধ্য বাংলার বিবর্তন, ঊনবিংশ শতাব্দীর বাংলা কবিতায় আখ্যান এবং গীতি কবিতার প্রবণতা। দেখো বাংলা যে সিলেবাসটা এটা কিন্তু মানে প্রত্যেকটা যে পশ্চিমবঙ্গের এক্সাম হয় যেখানে বাংলা থাকে প্রায় সিলেবাসটা একই থাকবে, আলাদা কিছু হয় না, ঠিক আছে। কিন্তু তোমরা সাধারণত যে বাংলা প্র্যাকটিস করো, ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে মেন টপিক বলে দিচ্ছি, সমাস, পদ পরিবর্তন, কারক, এই তিনটা যদি মেনলি করে যাও না তোমাদের সেখান থেকে বহুজন নাম্বার চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তো বাংলা বোঝা গেছে? এই তিনটা চ্যাপ্টার বললাম, তিনটা চ্যাপ্টার ভালো করে রেডি করো এবং বাংলা ব্যাকরণটা রেডি করো, ব্যাস আর কিছু করার দরকার নেই, মোটামুটি ওখান থেকে অনেকটা নাম্বার উঠে আসবে। বাকিটা বাংলা তোমাদের মাতৃভাষা, আশা করছি। হ্যাঁ, তারপরে বানান যেটা থাকে, স্পেলিং, কোনো বানানটা ঠিক কোনো বানানটা ভুল, এই জিনিসটা করবে, সমার্থক শব্দ, এর বাইরে আর কিছু সেরকম বাংলার আসে না। এত বড় কিছু সিলেবাস অফিসিয়াল থেকে দিলেও আগের বারে সেরকম কিছু আসে না। কী বললাম? কারক, সন্ধি, পদ পরিবর্তন, সমাস, সমার্থক শব্দ, মানে এর মানে কি ওর মানে কি একই রকম শুনতে লাগবে যেটা। তারপরে হচ্ছে তোমার বানান, মানে এই মানে চারটা বানান দিয়ে দেবে মুরমুরসের কোন বানানটা ঠিক, এই বেসিক্যালি এগুলোই পড়বে, বাংলায় সেরকম আর কিছু পড়বে না, ঠিক আছে। এবারে হচ্ছে ম্যাথামেটিক্সের হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে। ম্যাথামেটিক্স যে পোর্শনটা আছে ওখান থেকে সেরকম কিছু পড়বে না, ঠিক আছে। শুধুমাত্র অ্যারিথমেটিক যে পোর্শনটা মানে যেটা পাটিগণিত মেনলি যেটা আছে পাটিগণিত, সেখান থেকে কিন্তু কোশ্চেন্স আসবে, ঠিক আছে। পাটিগণিতের মধ্যে কী কী চ্যাপ্টার থাকবে দেখো তোমাদেরকে বলে দিই। দেখো নাম্বার সিস্টেম, এখান থেকে মোটামুটি বিরাট একটা নাম্বার কভার করবে। নাম্বার সিস্টেম থেকে বহুত পার্ট হয়, আমি দেখাবো পরে। এইচসিএফ অ্যান্ড এলসিএম মানে যেটা হচ্ছে লসাগু এবং গসাগু, সিম্পলিফিকেশান মানে সরল, পার্সেন্টেজ মানে শতকরা, রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, এভারেজ মানে গড়, প্রবলেমস অন এজেস মানে বয়সের যে অঙ্কগুলো হয়, পিতা পুত্র এরকম অঙ্কগুলো, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম মানে সময় গতি দূরত্ব, এবং সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। তো এই টপিকগুলো থেকে তোমাদের মেনলি ম্যাথামেটিক্সের মানে কোশ্চেন্স থাকবে। তার মধ্যে মেন যেগুলো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে, এইচসিএফ এলসিএম সবগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে চ্যাপ্টারগুলো আছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। রেশিও অ্যান্ড প্রপোর্শন এগুলোর মধ্যেই মেনলি পড়ে, মানে কতগুলো চ্যাপ্টার রেডি করলে তোমার মোটামুটি যে কোনো রকম অঙ্কের অ্যারিথমেটিক সিলেবাস তৈরি হয়ে যাবে। যেমন নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, সরল, শতকরার, অনুপাত সমানুপাত, গড়, বয়সের মানে বয়স সংক্রান্ত গণিত, সময় দূরত্ব, সময় কার্য, সরল সুদ এবং জটিল সুদ, এগুলো করলে তোমার মোটামুটি ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক সিলেবাস কমপ্লিট, এর বাইরে সেরকম সিলেবাস থাকে না। ক্লিয়ার? এরপরে যেটা আমি আসছি সেটা হচ্ছে জেনারেল নলেজ, মানে জিকে তোমাদের কী কী থাকবে দেখো। জেনারেল নলেজ, এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, মানে তোমরা যেহেতু চাকরিটা পাবে গ্রাম পঞ্চায়েত মানে রুরাল ডেভেলপমেন্ট করার জন্য, তাই সেহেতু সেখান থেকে কিন্তু রুরাল ডেভেলপমেন্টের কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে উইথ ফোকাস অন রুরাল এসপেক্ট, মানে যেগুলো গ্রাম্য সমাজ বা গ্রামের উপর ভিত্তি করে যে সভ্যতাগুলো গড়ে উঠেছে বা সেখান থেকে যে কোশ্চেনগুলো থাকে সেখান থেকে বেশি কোশ্চেন আসবে, লিখে দিয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইনক্লুডিং রুরাল জিওগ্রাফি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে গ্রামীণ যে জিওগ্রাফিটা ভৌগোলিক যে ক্ষেত্র সেখান থেকে বেশি পড়বে। এবং ইন্ডিয়ান পলিটি মানে যেটা হচ্ছে ভারতের যে রাজনীতি, ঠিক আছে, রুরাল গভর্নেন্স, পঞ্চায়েতি রাজ, এই দুটো মেনলি কমপ্লিট করবে। রুরাল গভর্নেন্স এবং পঞ্চায়েতি রাজ এই দুটো ব্যবস্থা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তার মধ্যে কী কী থাকবে দেখো, মেনলি আর্টিকেল থাকে, কনস্টিটিউশন থাকে, কনস্টিটিউশন মেনলি তোমাদের রেডি করতে হবে, এবং আর্টিকেল থাকবে। আর্টিকেলের মধ্যে তোমাদের পঞ্চায়েতের সমস্ত আর্টিকেল, পঞ্চায়েতের সমস্ত নিয়ম, সমস্ত কিছু অ্যামেন্ডমেন্ট, এভরিথিং তোমাদেরকে পঞ্চায়েত থেকে রেডি করতে হবে, ঠিক আছে। আর জিকের মধ্যে দেখো স্ট্র্যাটেজিক জিকের তো কোনো, আচ্ছা আরও আছে বলে দিই তোমাদেরকে। ইকোনমি হচ্ছে তোমাদের রুরাল ইকোনমি বা এগ্রিকালচার, মানে যেটা হচ্ছে গ্রামের ইকোনমি, গ্রামীণ অর্থ ব্যবস্থা এবং গ্রামের কৃষিকাজ। এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে থাকবে উইথ এমফেসিস অন রুরাল ইকোলজি, ঠিক আছে, মানে গ্রামের যে পরিবেশগত ইকোলজি সেটার ব্যাপারে কিন্তু কোশ্চেন থাকবে। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশালি রিলেটেড টু রুরাল ডেভেলপমেন্ট স্কিম, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়বে, যেগুলো গ্রামের যে স্কিমগুলো যেগুলো উন্নতির জন্য করা হয়েছে, যে এই স্কিমটা এই গ্রামের উন্নতির জন্য, ঠিক আছে, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই নয়, যে কোনো রাজ্যের জন্য হতে পারে, গোটা ভারতবর্ষের মধ্যে হতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের শুধুমাত্র এমনটা নয় পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সই পড়বে, গোটা ভারতবর্ষের যে কোনো গ্রামে যে উন্নতি হয়েছে, যে স্কিম এসছে, যে কিছু মানে জিওগ্রাফিক্যাল ট্র্যাক এসছে, এভরিথিং গ্রামের ব্যাপারে তোমাকে কিন্তু করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, ঠিক আছে। মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো কিছু পড়তে পারে, তার মধ্যে মেন টপিক হচ্ছে এটা, ঠিক আছে, স্পেশালি রিলেটেড টু রুরাল ডেভেলপমেন্ট স্কিম, বোঝা গেল।
এবং হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড পলিসিস, মানে সরকার কী কী গ্রামের উন্নতির জন্য পলিসিগুলো গ্রহণ করেছে এবং কী কী পলিসিগুলো গ্রহণ করা চলছে সেই সকল নিউজ। যেমন ধরো প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রামীণ যোজনা যেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকার বলো, মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, যে কোনো রকম যোজনা গ্রাম সংক্রান্ত, রুরাল ডেভেলপমেন্ট সংক্রান্ত নেওয়া হয়েছে, সেগুলো সব কিছু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এই ছিল রুরাল সোশিওলজি অ্যান্ড কালচার, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড পলিসিস। এবারে আছে রুরাল সোশিওলজি অ্যান্ড কালচার, গ্রামের যে সোশিওলজি এবং কালচার সেটার ব্যাপারে যে সমস্ত জিকেগুলো হয়, ঠিক আছে, সেই সমস্ত জিকেগুলো তোমাদেরকে কমপ্লিট রেডি করে যেতে হবে। এবং গভর্নমেন্ট স্কিম ফর রুরাল এরিয়াস, ঠিক আছে, মানে গভর্নমেন্ট গ্রাম্য এলাকার জন্য কী কী স্কিম তৈরি করেছে বা তাদের জন্য কী কী সুবিধা গ্রহণ করেছে, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারে। মানে বেশিরভাগ তোমাদের যে ইতিহাস, ভূগোল, জিওগ্রাফির, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট যা পড়তে হবে কমপ্লিটলি যেন রিলেটেড থাকে গ্রামের সঙ্গে, রুরাল ডেভেলপমেন্টের সাথে যেমন কমপ্লিটলি যেমন রিলেটেড থাকে এমন, মানে এরপরে তোমরা দেখে শুনে জিকেটা তৈরি করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা করবে সেটাও যেন গ্রামের সঙ্গে রিলেটেড থাকে, ঠিক আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স আমার সিলেবাস হয় না, তাও গ্রামের সম্বন্ধে রিলেটেড সেরকম তোমাদেরকে রেডি করে যেতে হবে। এবং তার সাথে স্কিম কী থাকবে, এভরিথিং অ্যাবাউট রিলেটেড টু রুরাল ডেভেলপমেন্ট। এবং তার সাথে যেগুলো স্ট্র্যাটেজিকে সেগুলো কিছু করে যাবে, কারণ এগুলো এখানে হয়তো বলেনি কিন্তু এগুলো চলে আসতে পারে। স্ট্র্যাটেজিকে তোমরা ভালো করে জানো, যা সিলেবাস বাঁধা, ইম্পর্টেন্ট ডেজ, ইম্পর্টেন্ট ইয়ার, তারপরে তোমার ইম্পর্টেন্ট কবি বা এভরিথিং, যে তোমাদের যে গোদা করে গেটা যেটা হয় বলে না, যে জিকে, স্ট্যাটিক জিকে, সেটার মধ্যে পড়বে। স্ট্র্যাটেজিকের মধ্যে বহুত ভাগ হয়, ঠিক আছে, তো সেগুলো তোমরা কিন্তু কমপ্লিট করে যাবে। এই ছিল তোমাদের জিকে সিলেবাস, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিলাম যে তোমাদের যে এক্সামের যে প্রত্যেকটা আলাদা আলাদা যে পোস্ট আছে তার প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, এবং তার সঙ্গে পরীক্ষা যে হবে তার কী কী নাম্বার বিভাজন কী কী থাকবে, বেতন কী কী থাকবে সেটা বলে দিলাম। আর বয়স সব ক্ষেত্রে 18 থেকে 40, তার আলাদা আলাদা পোস্টের জন্য বলিনি, প্রত্যেকটা পোস্টের জন্য 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য, ঠিক আছে। একমাত্র নির্মাণ সহায়কার জন্য ইঞ্জিনিয়ারিং লাগবে, সিভিল, ঠিক আছে, বোঝা গেল। আর কম্পিউটার পোস্ট কী কী পোস্টে থাকবে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর সিলেবাস তোমাদেরকে আমি টোটাল বলে দিলাম, ইংরেজি থেকে কী থাকবে সিলেবাস বা টোটাল কী কী পড়বে। তো এই সিলেবাসটা দেওয়ার জন্য কী লাভ হবে না, সিলেবাসটা দেওয়ার জন্য তোমরা একটা প্রিপারেশনটা ভালো করে রেডি করতে পারবে, কারণ পরীক্ষায় নামার মানে যুদ্ধে নামার আগে রণনীতির আগে দরকার। তো এই যে পিডিএফটা আমি তৈরি করেছি, পিপিটিটা, যদি তোমরা এই পিপিটিটা নিতে চাও, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, তো ওই চ্যানেলটা আমি আমার এই যে ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখানে আমি দিয়ে দিচ্ছি তলে আমার টেলিগ্রামের লিঙ্কটা, সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওখানে আমি এই পিডিএফটা প্রোভাইড করে দিচ্ছি, ওখানে যে ডিটেলস এই পিডিএফটা তোমরা কাছে রেখে দিতে পারবে বা পড়তে পারবে, ঠিক আছে, যে কী কী আছে বা এটা ধরে ধরে প্রিপারেশান স্টার্ট করতে পারবে, যে এই চ্যাপ্টারটা আমার হলো কিনা, ওই চ্যাপ্টারটা হলো কিনা, এইভাবে তোমরা প্রিপারেশান শুরু করতে পারবে, ঠিক আছে। এই ছিল তোমাদের মেনলি পঞ্চায়েতের যে সিলেবাস সেটার ব্যাপারে। তো আশা করছি এর ব্যাপারে তোমাদের কাছে আর কোনো ডাউট থাকবে না, মানে কী সিলেবাস, কী এক্সাম প্যাটার্ন, কী এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, এই ব্যাপারে আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। আর পঞ্চায়েতের বলে দিই রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও। ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি, রেজিস্ট্রেশনটা এই কারণে করে রাখতে বলছি, আচমকা যদি সরকার বলে দেয় যে আই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, সাপোজ আমি বলছি, এরকমটা হয় না, যদি হয় তখন তোমরা বিপদে পড়ে যাবে। অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখো, ঠিক আছে, রেজিস্ট্রেশন করা কিছুই নয়, আমি একবার দেখিয়ে দেবো, আর যদি সময় না পাই তোমরা নিজেরাও করে নাও, ঠিক আছে, সময় পেলে আমি দেখিয়ে দেবো। আর নেক্সট আমি চাইছি যদি পারি তো ক্লাস নিয়ে আসার ব্যবস্থা করবো ম্যাথামেটিক্সের, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এখানেই, জয় হিন্দ।